নমস্কার। আজকে আমরা রেফ্রিজারেটরের মধ্যে খাবার খারাপ হওয়ার সমস্যা নিয়ে আলোচনা করব। এই প্রেজেন্টেশনে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেই তালিকাটা এখানে দেওয়া আছে। এই সমস্যা সম্বন্ধ নিয়ে কাস্টমার কি অভিযোগ করতে পারেন তার কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। যেমন বলতে পারে যে তরকারি জলদি খারাপ হয়ে যাচ্ছে বা গন্ধ বেরোচ্ছে, খাবার জলদি খারাপ হয়ে যাচ্ছে কি গন্ধ বেরোচ্ছে, যখনই দরজা খোলা হয় একটা বাজে গন্ধ বেরোয়, দুধ টেস্ট বদলে যাচ্ছে কি ফেটে যাচ্ছে, বা কখনো ফ্রিজারে আইস জলদি গলে যাচ্ছে, এরকম কিছু কাস্টমার অভিযোগ করতে পারে। কাস্টমারের বাড়ি ভিজিট করার আগে কাস্টমারকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে নেব মেশিন সম্বন্ধ বা তার কিভাবে ইউজ করছে, যাতে আমরা প্রবলেমটাকে ভালোভাবে বুঝতে পারি আর সেই অনুযায়ী আমরা স্পেয়ার পার্টস আর টুলস নিজেদের সাথে নিয়ে যেতে পারি। প্রথমে প্রশ্ন করে দেখব কি রেফ্রিজারেটরের মধ্যে কাস্টমার কম তাপমান অনুভব করছে কিনা। তারপরে থার্মোস্ট্যাট বা এয়ার নব সেটিং কোথায় আছে সেটা জিজ্ঞেস করে নিশ্চিত করব। কাস্টমারকে জিজ্ঞেস করে নিশ্চিত করব কি এই গন্ধ স্মেলটা কখন তারা পাচ্ছেন। কাস্টমারের বাড়ির এরিয়াতে কোনো রকম পাওয়ার ফেলিয়ার হয় কি হয় না সেটা নিশ্চিত করব। কাস্টমারের মেশিনে পিএম সার্ভিস হয়েছে কি হয়নি, আর যদি হয়ে থাকে লাস্ট কবে হয়েছিল, সেই সময় কি রেফ্রিজারেটর পরিষ্কার করা হয়েছিল কি হয়নি সেটা জিজ্ঞেস করে নিশ্চিত করব। রেফ্রিজারেটরের মধ্যে কি রাখা হয় সেগুলো প্রপার ঢেকে রাখা হয় কি হয় না সেটা জেনে নিশ্চিত করব। মিল্ক প্যাকেট কোথায় রাখা হয়, কদিন রাখা হয় সেটা জেনে নিশ্চিত করার চেষ্টা করব। আর যদি সিঙ্গেল ডোর হয় ডিফ্রস্ট কত অন্তরালে করা হচ্ছে সেটা জানার চেষ্টা করব। মেশিনের কোনো রিপেয়ার হিস্ট্রি আছে কিনা সেটা জানার চেষ্টা করব। আর মডেল অনুযায়ী আমরা স্পেয়ার পার্ট আর টুলস নিজের সাথে নিয়ে যাব। এই সমস্যা সম্বন্ধে কি চেক পয়েন্টস আমাদের চেক করা দরকার তার তালিকা এখানে দেওয়া আছে। যেমন আমরা রেফ্রিজারেটরের মধ্যে টেম্পারেচার মিটার দিয়ে চেক করে নেব কি টেম্পারেচার তাপমান কম আছে কি নেই। যত খাবার রাখা হচ্ছে সেগুলো প্রপারলি রাখা হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা নিশ্চিত করব। থার্মোস্ট্যাট বা সেন্সর ঠিক আছে কি নেই সেটা নিশ্চিত করতে হবে। ফ্যান মোটর ঠিকভাবে চলছে কি চলছে না সেটা নিশ্চিত করতে হবে। পিসিবি ঠিক আছে কি নেই সেটা নিশ্চিত করতে হবে। যে তরকারি ফল সবজি রাখা হচ্ছে সেগুলো কত পুরনো বাজার থেকে নিয়ে এসে রাখা হচ্ছে সেটা জানার চেষ্টা করব। এয়ার ডাক্ট থেকে ঠান্ডা হাওয়া প্রপারলি নিচে নামছে নাকি বা কোনো অবরোধ আসছে নাকি সেটা ক্রস চেক করে নিশ্চিত করতে হবে। প্রত্যেক শেলফে প্রপার ঠান্ডা হাওয়া আসছে কি আসছে না সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এই চেক পয়েন্টসকে আমরা 5 ভাগে ভাগ করে নেব: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, মেকানিক্যাল, কাস্টমার ইউসেজ আর
এনভায়রনমেন্টাল কন্ডিশনে। ইলেকট্রিক্যাল অংশতে আমরা থার্মোস্ট্যাট আর কম্প্রেসার চেক করব। ইলেকট্রনিক অংশতে আমরা সেন্সর বা পিসিবি চেক করব। মেকানিক্যাল অংশতে আমরা এয়ার ডাক্ট ব্লকেজ আছে নাকি সেটা নিশ্চিত করব। সিল সিস্টেম ব্লকেজ আছে নাকি সেটা আমরা নিশ্চিত করব। গ্যাসকেট ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করব। কন্ডেন্সার পরিষ্কার আছে কিনা সেটা নিশ্চিত করব। কাস্টমার ইউসেজে আমরা চেক করব কি কাস্টমার থার্মোস্ট্যাট সেটিং কোথায় করে রাখেন। আর কাস্টমারকে শিক্ষিত করব যে মেশিনকে কিভাবে মেনটেন করব যাতে এই সমস্যা ভবিষ্যতে না আসে। পিএম সার্ভিস কত অন্তরালে হয়, সেই সময় রেফ্রিজারেটরকে প্রপারলি পরিষ্কার করা হয় কি হয় না সেটা জিজ্ঞেস করব আর সেইভাবে শিক্ষিত করব। বাইরের টেম্পারেচার কত আছে সেটা আমরা জেনে নেব। প্রত্যেক চেক পয়েন্টসকে কিভাবে চেক করব সেই তালিকাটা এখানে দেওয়া আছে। যেমন প্রথমে সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে কি নেই সেটা আমরা নিশ্চিত করব। থার্মোস্ট্যাট সেটিং কোথায় করা আছে সেটা নিশ্চিত করব। থার্মোস্ট্যাট সেটিং বা সেন্সর ঠিক আছে কি নেই সেটা আমরা নিশ্চিত করব। পিসিবি ঠিক আছে কি নেই সেটা নিশ্চিত করব। কম্প্রেসর ঠিক আছে কি নেই সেটা নিশ্চিত করব। সিল সিস্টেম ঠিক আছে কি নেই সেটা দেখে নিতে হবে। গ্যাসকেট ঠিক আছে কি নেই সেটা দেখে নিতে হবে। আর খাবার যে ভেতরে রাখা হচ্ছে সেটা বেশি পুরনো রাখা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। কাস্টমারের বাড়িতে গিয়ে প্রথমেই আমাদের নিশ্চিত করতে হবে কি ইলেকট্রিক্যাল সকেটে আমার ফেস রাইট সাইডে আছে নাকি, আর ফেস মাফ করবেন নিউট্রাল আর আর্থিং ঠিক আছে কি নেই সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এখানে কিছু চিত্র দিয়ে বোঝানো হয়েছে খাবার খারাপ হওয়ার কি কি কারণ হতে পারে। যেমন ফ্রিজের ক্যাপাসিটি থেকে বেশি খাবার ভেতরে জমিয়ে রাখা বা টেম্পারেচার প্রপার সেট যদি করা না থাকে সে কারণেও খাবার খারাপ হতে পারে, বা বেশি পুরনো তরকারি বা ফল এনে স্টোর করা আর বেশি দিন রাখা সেক্ষেত্রেও আমার জিনিস খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। পাকা কলা, পেঁপে বা আম, পেয়ারা এসব জাতীয় যদি রাখা হয়, বা কাঁচা পেঁয়াজ কেটে রাখা বা কোনো তরকারি কেটে রাখা বা খাবার খুলে রাখা, এসব কারণেও কিন্তু যখনই কাস্টমার দরজা খুলবে একটা বাজে গন্ধ অনুভব করতে পারে। সেই জন্য প্রপারলি কাস্টমারকে এই বিষয় নিয়ে প্রপারলি শিক্ষিত করা দরকার। কখনো কখনো কম কুলিং বা অতিরিক্ত কুলিংয়েও আমার জিনিস খারাপ হয়ে যায়, তাই জন্য আমাদের তাপমান চেক করে নিতে হবে প্রত্যেক শেলফে আর ভেজিটেবল বক্সে ঠিক আছে কি নেই। এখানে বটম মাউন্ট রেফ্রিজারেটর চিত্র দেওয়া আছে আর কোন শেলফে কি কি জিনিস রাখা যেতে পারে আর তার তাপমান প্রত্যেক শেলফের কত তাপমান থাকা দরকার, মেনটেন করা দরকার, সেই একটা চার্ট দিয়ে বোঝানো হয়েছে। আর প্রত্যেক খাবারকে কতদিন আমরা রাখতে পারি সেই একটা চার্ট দিয়ে এখানে বোঝানো হয়েছে। প্রথমে আমরা
সেন্সর চেক করে দেখব টেম্পারেচার চার্ট দিয়ে কি তাপমান অনুযায়ী রেজিস্ট্যান্স ঠিক দেখাচ্ছে কিনা। যদি ঠিক দেখায় তাহলে ঠিক আছে, যদি এর থেকে অন্যথা আমাদের বদলে দিতে হবে। এখানে নানা রকম মডেলের সেন্সরের রেজিস্ট্যান্স শো করা হয়েছে এক নির্দিষ্ট টেম্পারেচারে। এটার আমরা রেফারেন্স নিতে পারি। আর নয়তো সবসময় আমরা মডেল অনুযায়ী টেম্পারেচার চার্ট নিজের সাথে নিয়ে রাখবো, যাতে সেন্সর যখনই চেক করব তাপমান অনুযায়ী সেই রেজিস্ট্যান্সটা চার্টে দেখার পরে আমরা নিশ্চিত করব সেন্সর সেই রেজিস্ট্যান্সটা দেখাচ্ছে কি দেখাচ্ছে না, সেটা আমরা নিশ্চিত করে নেব। যদি ঠিক দেখায় তাহলে তো ঠিক আছে, যদি ঠিক না দেখায় সেক্ষেত্রে আমরা সেন্সরটাকে বদলে দেবো। এটা বটম মাউন্ট সাইড বাই সাইড আর এইচডিজি টেম্পারেচার চার্ট দেওয়া আছে। তারপর আমরা থার্মোস্ট্যাটকে চেক করব। প্রথমে আমরা থার্মোস্ট্যাটের কাট অফ কাটিং টেম্পারেচার পার্থক্যটা দেখব উইদিন টলারেন্স বা সহ্য সীমার মধ্যে আছে নাকি সেটা কনফার্ম করব, নিশ্চিত করব। তারপর থার্মোস্ট্যাটের এই পাইপ কোনো রকমের ক্ষতি হয়েছে কি, ছিদ্র হয়ে গেছে নাকি, ক্র্যাক আছে নাকি, বা থার্মোস্ট্যাটের টার্মিনালের উপর কোনো কার্বন ডিপোজিট হয়ে গেছে নাকি, কন্টিনিউটি দেখাচ্ছে নাকি, সেগুলো দেখে আমরা নিশ্চিত করব কি থার্মোস্ট্যাট ঠিক আছে কি নেই। এর দেখার জন্যে সবসময় আমি মাল্টিমিটার বা ক্ল্যামিটারের নবটাকে আমরা 200 ওম বা কন্টিনিউটি সিম্বলে সেট করে নেব। আর তারপরে এইসব জিনিসগুলো কন্টিনিউটি মেথড দিয়ে চেক করে নিশ্চিত করব কি আমার থার্মোস্ট্যাট ওকে আছে কি নেই। সিঙ্গেল ডোরের ক্ষেত্রে আমরা ডিফ্রস্ট বাটনটাকে প্রেস করে দেখব কন্টিনিউটি দেখাচ্ছে কি দেখাচ্ছে না। সাধারণত যখন ডিফ্রস্ট বাটন প্রেস করা থাকে সেই সময় কন্টিনিউটি দেখায় না, আর যদি দেখাচ্ছে সেক্ষেত্রে আমাকে থার্মোস্ট্যাট চেঞ্জ করতে হবে। এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কম্প্রেসার কাট ইন আর কাট অফ টেম্পারেচারের পার্থক্য উইদিন যদি টলারেন্সে থাকে তাহলে আমরা বুঝে নেব যে আমার থার্মোস্ট্যাট ঠিক আছে। যদি এর টলারেন্সের বাইরে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে থার্মোস্ট্যাট চেঞ্জ করতে হবে। এখানে এইচডিজি মডেলের পট পিসিবিকে কিভাবে চেক করব সেই চিত্র দিয়ে এখানে বোঝানো হয়েছে। প্রথম পদ্ধতিতে আমরা চেক করব কি 5 ভোল্ট টার্মিনাল প্লাস 5 ভোল্ট টার্মিনাল আর গ্রাউন্ড 1 টার্মিনালে চেক করব যে 5 ভোল্ট ডিসি দেখাচ্ছে নাকি। নবটাকে মিনিমাম থেকে ম্যাক্সিমামে নিয়ে যাব, সেই সময় আমার ক্ল্যাম্প মিটার বা মাল্টিমিটার 5 ভোল্ট ডিসি দেখানো দরকার। সেকেন্ড পদ্ধতি হচ্ছে যে আমি আমার ক্ল্যাম্প মিটার বা মাল্টিমিটারের নবটা প্রথমে একটা পট টার্মিনালে রাখবো আর গ্রাউন্ড 2 টার্মিনালে রাখবো। তারপর নবটাকে আমরা মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে নিয়ে যাব। সেক্ষেত্রে দেখব 5 ভোল্ট ডিসি
দেখাচ্ছে নাকি। থার্ড পদ্ধতিতে আমরা যেমন এখানে দেখানো হয়েছে যে 3টে টার্মিনাল আছে। ফার্স্ট 2 টার্মিনালে আমরা ক্ল্যামমিটারের প্রোব রেখে পোটেনশিওমিটারের নবটাকে মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে নিয়ে যাব। মিনিমামে এটা 5 ভোল্ট ডিসি দেখানো দরকার। তারপর যেরকম যেরকম আমরা ক্রমশ ম্যাক্সিমামের দিকে নিয়ে যাব, এই 5 ভোল্ট ডিসিটা আস্তে আস্তে কম হয়ে গিয়ে 0-র দিকে যাওয়া দরকার। যদি এরকম আমার পোটেনশিওমিটার পিসিবি আচরণ করছে, তাহলে আমরা বুঝবো আমার পিসিবি পোটেনশিওমিটার পিসিবি ঠিক আছে, অন্যথা আমাদের চেঞ্জ করতে হবে। এই কানেকশনটা আমাদের এই 3 ক্ষেত্রেই কানেকশনটা যেন মেইন পিসিবি থেকে পাওয়ার পিসিবিতে লাগানো থাকে। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়েছে যে সেন্সর কানেক্টর কোথায় আছে আর পট পিসিবি কোথায় আছে। আমি যদি পট পিসিবি থেকে ভোল্টেজ যদি না পাই, তাহলে সেক্ষেত্রে আমাকে মেইন পিসিবি চেঞ্জ করতে হবে। এখানে ফটো দিয়ে বোঝানো হয়েছে সেম জিনিসকে, যেটা ওখানে পেছনের স্লাইডে সার্কিট ডায়াগ্রাম দিয়ে বোঝানো হচ্ছিল। এটা সেন্সর কানেক্টর। এখানে 2 আর 4 নম্বর টার্মিনালে 5 ভোল্ট ডিসি দেখানো দরকার। আর রেজিস্ট্যান্স, সেন্সরের রেজিস্ট্যান্স আমরা টেম্পারেচার চার্ট দিয়ে ক্রস চেক করে নিশ্চিত করব ঠিক আছে কি নেই। এটা মেইন পিসিবির উপরে পট পিসিবির কানেক্টর দেওয়া আছে। যেমন আগে বলা হয়েছে যে 5 ভোল্ট আর গ্রাউন্ডে মিনিমাম আর ম্যাক্সিমাম 5 ভোল্ট দেখাবে পরিস্থিতিতে। পট আর গ্রাউন্ডে গ্রাউন্ড 0 মিনিমামে দেখাবে আর ম্যাক্সিমামে 5 ভোল্ট ডিসি দেখাবে। যদি এরকম ভোল্টেজ না দেখায়, সেক্ষেত্রে আমাকে মেইন পিসিবি বা পট পিসিবি চেঞ্জ করতে হবে। আসুন এই পদ্ধতিগুলো একটা ভিডিওর মাধ্যমে ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে আমরা যেরকম 5 ভোল্ট টার্মিনালে আর গ্রাউন্ড 1 টার্মিনালে রেখে দেখব 5 ভোল্ট ডিসি আমার ক্ল্যামমিটার কি মাল্টিমিটার শো করছে কিনা। যদি শো করে, তাহলে বুঝে নেব আমার এই টার্মিনাল ঠিক আছে। তারপর এটাকে মিনিমাম টু ম্যাক্সিমামে ঘুরিয়ে দেখব 5 ভোল্ট ডিসি শো করছে কিনা। যদি শো করে, তাহলে আমার পট পিসিবির টার্মিনাল ঠিক আছে। পদ্ধতিতে সেকেন্ড পদ্ধতিতে আমরা কি করব, আমরা পট টার্মিনাল আর গ্রাউন্ড 2 টার্মিনালে আমার ক্ল্যামমিটারের প্রোব রাখবো আর চেক করব যে আমার 5 ভোল্ট ডিসি দেখাচ্ছে নাকি। মিনিমামে এটা 0 দেখাবে। আর যেরকম আমি এই নবটাকে পট পিসিবি পোটেনশিওমিটার পিসিবিটাকে ম্যাক্সিমামের দিকে নিয়ে যাব, এটা 0 থেকে 5 ভোল্ট ডিসি দেখাবে। থার্ড পদ্ধতিতে আমরা চেক করব এই যে 3টে টার্মিনাল দেখানো হয়েছে, এখানে ফার্স্ট আর সেকেন্ড টার্মিনালে কত ভোল্টেজ শো করছে। এটুকু আমাদের নিশ্চিত রাখতে হবে এই কানেক্টর যেন মেইন পিসিবি থেকে পট পিসিবিতে লাগানো থাকে। মিনিমামে এটা 5 ভোল্ট ডিসি দেখাবে। আর যেরকম এটা ম্যাক্সিমামের দিকে আমি ঘোরাবো, ক্রমশ এই ভোল্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে 0-র দিকে। যদি এরকম
আচরণ করে আমার পট পিসিবি, তাহলে বুঝবো আমার পট পিসিবি আর মেইন পিসিবি দুটোই ঠিক আছে। অন্যথা আমাকে মেইন পিসিবি বা পট পিসিবি চেঞ্জ করতে হবে। এখন রেজিস্ট্যান্স মেথডে দেখব কি পট পিসিবি ঠিক আছে কি নেই। তাই জন্য এই কানেক্টরটা যেটা মেইন পিসিবি থেকে লাগানো ছিল ওটা সরিয়ে নেব, আর নবটাকে আমরা মিনিমামে রেখে 1-2 টার্মিনালে কত রেজিস্ট্যান্স আসছে সেটা চেক করে নেব। সাধারণত 46 ওহমের কাছাকাছি আসা দরকার। ওরকমই 2-3 আমরা চেক করব। এটা ম্যাক্সিমামে রেখে 46 কিলো ওহমের মধ্যে এটা দেখানো দরকার। এরকম ভাবে আমরা পট পিসিবি চেক করতে পারি। নেক্সট আমরা ক্যাপসেন্স পিসিবি চেক করে নেব। এখানে ক্যাপসেন্স পিসিবির 5 ভোল্ট আর গ্রাউন্ড টার্মিনালে ক্ল্যাম্প মিটার বা মাল্টিমিটার প্রব রেখে প্রথমে সব এলইডি যখন বন্ধ আছে সেক্ষেত্রে 5 ভোল্ট ডিসি দেখাচ্ছে নাকি সেটা চেক করে নেব। তারপর ফ্রস্ট ফ্রি বোতামটাকে প্রেস করে দেখব 5 ভোল্ট দেখাচ্ছে নাকি। তারপর ডিফ্রস্ট বাটনটাকে প্রেস করে দেখব ঠিক দেখাচ্ছে নাকি। তারপর টার্বো কুল বাটনটাকে প্রেস করে দেখব 5 ভোল্ট দেখাচ্ছে নাকি। তারপর ফ্রস্ট ফ্রি আর ডিফ্রস্ট বাটনটাকে প্রেস করে দেখব 5 ভোল্ট ডিসি দেখাচ্ছে নাকি। তারপর ফ্রস্ট ফ্রি টার্বো কুল বাটনটাকে প্রেস করে দেখব 5 ভোল্ট ডিসি 5 ভোল্ট আর গ্রাউন্ড টার্মিনালে দেখাচ্ছে নাকি। যদি সব ক্ষেত্রেই 5 ভোল্ট ডিসি দেখায় তাহলে আমি বুঝে নেব আমার ক্যাপসেন্স পিসিবি ঠিক আছে। অন্যথা আমাকে মেইন পিসিবি চেঞ্জ করতে হবে। নেক্সট আমরা রেজিস্ট্যান্স মেথড দিয়ে চেক করব কি কম্প্রেসরের ওয়াইন্ডিং ঠিক আছে কি নেই। ফিক্সড স্পিড কম্প্রেসরের জন্য আমার স্টার্ট ওয়াইন্ডিং, রান ওয়াইন্ডিং আর কমন থাকবে। কিভাবে চেক করব সেই পদ্ধতিটা এখানে বলা হয়েছে। আর ইনভার্টার ভেরিয়েবল স্পিড কম্প্রেসরে ইউভিডব্লিউ থাকবে। আর কিভাবে চেক করব সেই পদ্ধতি বা বিধিটা বলা হয়েছে এখানে। ফিক্সড স্পিড কম্প্রেসরে আমার স্টার্ট ওয়াইন্ডিং আর রান ওয়াইন্ডিং মিলিয়ে টোটাল কমনে টার্মিনাল এখানে টোটাল ভ্যালু দেখানো দরকার। আর ইনভার্টার কম্প্রেসরে তিনটেই টার্মিনালে ইকুয়াল রেজিস্ট্যান্স দেখানো দরকার। রেজিস্ট্যান্স দেখার জন্য সবসময় আমরা কন্টিনিউটি বা 200 ওহমসে আমার ক্ল্যাম্প মিটার বা মাল্টিমিটারকে সেট করে নেব। এখানে প্র্যাকটিক্যালি দেখানো হয়েছে ফিক্সড স্পিড কম্প্রেসরের জন্য যে একটা এখানে 21.2, 33.1 আর 13.5 দেখাচ্ছে। যদি আমি 13.5 আর 21.2 কে যোগ করি তাহলে 34.7 আসে, কিন্তু অ্যাকচুয়ালি আমার আসছে 33.1, যেটা কি কাছাকাছি আছে, সেই টলারেন্সের লিমিটের মধ্যে আছে। তাই জন্য এটাকে আমরা ঠিক নিশ্চিত এই কম্প্রেসার ঠিক নিশ্চিত করতে পারি। ঠিক আছে এই নিশ্চিত আমরা করতে পারি। নেক্সট ইনভার্টার কম্প্রেসর কিভাবে আমরা চেক করব সেই পদ্ধতি এখানে বলা হয়েছে। প্রথমে আমরা একটা এলজি কম্প্রেসর আর গডরেজ কম্প্রেসর নিয়ে নেব।
VI6 আমার এই কম্প্রেসার আছে, i6 কম্প্রেসার নিয়েছি এখানে আমরা। আসুন এবার এর রেজিস্ট্যান্স কিভাবে চেক করব সেটা দেখে নিই, আর কত দেখাচ্ছে সেটা দেখে নিই গডরেজ কম্প্রেসারে। ক্ল্যাম্প মিটারকে আমরা 200 ohms বা মিনিমাম ohms এ সেট করে নেব, আর দেখব কত রেজিস্ট্যান্স দেখাচ্ছে। এখানে যেরকম 19.1 ohms দেখাচ্ছে। তিনটেই টার্মিনালে আমার 19.1 রেজিস্ট্যান্স শো করছে। এইভাবে আমরা নিশ্চিত করতে পারি যে আমার কম্প্রেসার ঠিক আছে, কেননা তিনটেই টার্মিনালে ইকুয়ালি রেজিস্ট্যান্স দেখাচ্ছে। অমনি আমরা এলজি কম্প্রেসারের তিনটে টার্মিনাল চেক করে দেখব যে কত রেজিস্ট্যান্স দেখাচ্ছে। যদি তিনটেই টার্মিনালে সেম রেজিস্ট্যান্স দেখাচ্ছে, যেরকম এখানে 20.9 দেখাচ্ছে, 20.9 ওম, তাহলে আমরা নিশ্চিত করতে পারি যে এলজি কম্প্রেসারটাও ঠিক আছে। কম্প্রেসর যদি লো পাম্পিং এর সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা দেখব যে নর্মালি আমার কম্প্রেসর যত কারেন্ট অ্যাম্পিয়ার শো করে তার থেকে কম ভ্যালু শো করবে লো পাম্পিং এর ক্ষেত্রে। আর কম্প্রেসর চলাকালীনও আমরা দেখতে পাবো যে রেফ্রিজারেটরের মধ্যে কম কুলিং হচ্ছে। যদি কম্প্রেসর জাম ওয়েন হট সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি দেখব যে আমার কম্প্রেসর নর্মাল কম্প্রেসর থেকে জলদি গরম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যখন আমি অ্যাম্পিয়ার চেক করব, দেখতে পাবো, সেক্ষেত্রে তখন আমি দেখতে পাবো যে নর্মাল যে অ্যাম্পিয়ার নেবে তার থেকে আমার ক্ল্যামিটারে বেশি অ্যাম্পিয়ার শো করবে, আর কিছুক্ষণ পরে ট্রিপও হয়ে যেতে পারে। কখনো কখনো অ্যাবনর্মাল নয়েসও আমরা অনুভব করতে পারি কম্প্রেসর থেকে। কম্প্রেসর ঠান্ডা হয়ে যাওয়ার পরে তার রেজিস্ট্যান্স চেক করব, সেটা যদি উইদিন স্পেসিফিক টলারেন্সের মধ্যে থাকে তাহলে ঠিক আছে, অন্যথা আমরা নিশ্চিত করতে পারি যে আমার কম্প্রেসর যখনই চলছে গরম হয়ে যাচ্ছে আর বেশি কারেন্ট কনজাম্পশন করছে, সেক্ষেত্রে আমাকে কম্প্রেসর বদলাতে হবে। নেক্সট প্রসেসে আমরা দেখব গ্যাসকেট গ্যাপ আছে নাকি। সেই জন্য আমরা একটা পেপার নিয়ে নেব। পেপার নিয়ে এরকম ঢুকিয়ে চেক করব। প্রথমে পেপারটা লাগিয়ে নেব, তারপর দরজাটা বন্ধ করব, তারপর ওপর নিচে করব। যদি আটকে আটকে আমার পেপারটা বেরোয়, তাহলে আমরা নিশ্চিত করতে পারি কি আমার রেফ্রিজারেটরে গ্যাসকেট গ্যাপ নেই। যদি ইজিলি বেরিয়ে আসে আমার পেপারটা, তাহলে আমরা বলতে পারি যে আমার গ্যাসকেটে গ্যাপ আছে। যদি গ্যাসকেট গ্যাপ হয়, সেই জন্যে ভেতরে সোয়েটিং বা ফ্রিজারের দেওয়ালে, ফ্রিজারের দেওয়ালে আইস ফরমেশন বা রেফ্রিজারেটর অংশতে নর্মাল থেকে বেশি টেম্পারেচার, এরকম কিছু অভিযোগ কাস্টমার করতে পারে, বা আমরাও গিয়ে নিজে সেটা আমরা দেখতে পারি।
এই সময় আমাদের গ্যাসকেট চেঞ্জ করে দেখব কি মেশিনটা দাঁড়ায় নাকি, অন্যথা দরজা বদলে দেখব, বা কখনো হিঞ্জ ওপর নিচে হয়ে গেলেও এই সমস্যাটা আছে, সেই হিঞ্জ প্রপার ঠিক আছে নাকি, হাইট ঠিক আছে নাকি, সেটাও আমাদের ক্রস চেক করে দেখে নিতে হবে, যাতে কোনো রকম ভাবে বাইরের হাওয়া ভেতরে না যায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। নেক্সট আমরা রিলেকে চেক করব। রিলে চেক করার দুই রকম পদ্ধতি আছে, ভিজুয়াল মেথড আর ইলেকট্রিক্যাল মেথড। ভিজুয়ালি আমরা দেখব কি রিলের টার্মিনালের উপরও কোনো কার্বন জমে আছে নাকি, বা কোনো পোড়া মার্ক দেখা যাচ্ছে নাকি, বা ভেঙে গেছে নাকি, বা আমি রিলেকে হিলিয়ে দেখব কোনো রকম কটকট ভাবে আওয়াজ করছে কি করছে না। যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে রিলে বদলে নিতে হবে। আর ইলেকট্রিক্যালি যদি আমি ফিজিক্যালি যদি আমার রিলে ঠিক থাকে, তখন আমি ইলেকট্রিক্যালি চেক করব রেজিস্ট্যান্স মেথড দিয়ে বা কন্টিনিউটি বা রেজিস্ট্যান্স মেথড দিয়ে কি আমার রিলে ঠিক আছে নাকি। এর জন্য ক্ল্যাম্প মিটার বা মাল্টিমিটারের যে নব আছে ওটা 200 ওহমসে সেট করে নেব। করে নেওয়ার পরে আমি ওর রেজিস্ট্যান্স চেক করব। পিটিসি মানে হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট রিলে, আর ইপিটিসি মানে হচ্ছে ইলেকট্রনিক পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট রিলে। পিটিসির ক্ষেত্রে রেজিস্ট্যান্স আমার 14 থেকে 16-17 মধ্যে থাকা দরকার, আর ইপিটিসির ক্ষেত্রে আমার 3 থেকে 5 কিলো ওহমস থাকা দরকার। এখানে একটা ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা বোঝাবার চেষ্টা করানো হয়েছে। এখানে আমরা পিটিসি রিলে নেওয়া হয়েছে, এই পিটিসি লেখা আছে, এরকম একটা 4টে টার্মিনাল আছে, এখানে মার্কিং দেওয়া থাকবে এ বি সি ডি করে। এখন এটাকে আমরা যেখানে রিলেটাকে মাউন্টিং করা হয় কম্প্রেসরের ওপর, সেই এই দুটো হলে আমরা ক্ল্যাম্প মিটার বা মাল্টিমিটারের প্রোব দিয়ে রেজিস্ট্যান্স চেক করব। রেজিস্ট্যান্স চেক করার আগে ক্ল্যাম্প মিটারের নবটাকে আমরা 200 ওহমসে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে এই দুটো হলে ক্ল্যাম্প মিটার বা মাল্টিমিটারের প্রোব লাগাবো আর রেজিস্ট্যান্সটা চেক করব। 15.6 কি 7 দেখানো দরকার, তার মানে এটা উইদিন টলারেন্স আছে। এরকম ভাবে আমরা নিশ্চিত করতে পারি যে আমার পিটিসি রিলে ঠিক আছে। এখানে যেরকম দেখানো হয়েছে ভ্যালু দেখানো হয়েছে, পিটিসির কত থাকা দরকার আর ইপিটিসি কত থাকা দরকার। নেক্সট হচ্ছে ফ্যান মোটর। ফ্যান মোটরের ক্ষেত্রে এখানে দুটো ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে যে কিভাবে আমরা ফ্যান মোটর সেট করব আর ফ্যান মোটরে কি প্রবলেম আসতে পারে। অনেক সময় ফ্যান মোটরে আমার এই গ্যাসকেটটা খুলে যায়, যদি এই গ্যাসকেটটা প্রপার না থাকে তাহলে কিন্তু আমার হাওয়াটা প্রপারলি না বেরোতে, ছোড়া নিচের দিকে প্রপার নাও যেতে পারে। তাই জন্য এই গ্যাসকেটটা প্রপার থাকা দরকার। আর আমার ফ্যান মোটরের মাউন্টিং ঠিক থাকা দরকার, শাফট প্রপারলি ইজিলি ঘুরে যেন। আর যখন এই ফ্যান ব্লেডটা লাগাবো মনে রাখতে হবে প্রপারলি একেবারে পুরো প্রেস করব না, একটু গ্যাপ পেছন দিকে রাখতে হবে যাতে ঠান্ডাটা ফ্যান ব্লেড
পুরো নিচের দিকে হাওয়াটা নিচের দিকে ফেলতে পারে। অনেক সময় কাস্টমার অভিযোগ করতে পারে যে ভেতর থেকে কাট কাট আওয়াজ আসছে। সেই ক্ষেত্রে আমাকে ফ্রিজারের কুলিং কয়েল কভার খুলে দেখতে হবে যে কুলিং কয়েলের উপরে অনেক সময় ওভার আইসিং হয়ে যায়। সেই ক্ষেত্রে ফ্যান মোটর ঠিক চলতে পারে না আর কটকট আওয়াজ দেয়। এই সময় আমাকে ডিপ ফ্রিজ সেন্সর চেক করতে হবে আর মেইন পিসিবি চেক করতে হবে। তার ডিপ ফ্রিজ সেন্সরের পজিশনটাও চেক করে নিতে হবে প্রপার আছে কি নেই। আর যদি না থাকে তাহলে দুটোকেই বা কি যে কোনো একটাকে আমাকে বদলে দিতে হবে। এখানে সেই বিধিটা বলা হয়েছে কিভাবে আমরা ফ্রিজার দরজা খুলে কুলিং কভার খুলবো। এখানে কাস্টমার যে আওয়াজ শুনছে, তারপরে কুলিং কভার খুলে ফ্যানটাকে বার করে কিভাবে চেক করব যে ঠিক আছে কি নেই, সেই বিধিটা এখানে দেখানো হয়েছে। আসুন এবার একটা ভিডিওর মাধ্যমে দেখে নিই যে আমি ফ্যান মোটর কিভাবে চেক করতে পারি। এখানে একটা মডেলের ফ্যান মোটর বার করা হয়েছে মেশিন থেকে। আর তারপরে আমি ক্ল্যাম্প মিটারে রেজিস্ট্যান্স ওহমসে রেজিস্ট্যান্সটাকে সেট করে নেব আর তারপর রেজিস্ট্যান্সটা চেক করব। এই ক্ষেত্রে এখানে 97 ওহমস দেখাচ্ছে। যদি খারাপ থাকে তাহলে ওএল বা 1 দেখাবে। আর যদি ঠিক থাকে নর্মালি আলাদা আলাদা মডেল অনুযায়ী 85 থেকে 110 এর মধ্যে ওহমস দেখানো দরকার। এরম ভাবে আমি ফ্যান মোটর বাইরে বার করে চেক করতে পারি। এখানে আরেকটা মডেল নেওয়া আছে যেখানে আমার ফ্যান মোটরের রেজিস্ট্যান্স 87 কিলো ওহমস দেখাচ্ছে। 87 ওহমস দেখাচ্ছে, মাফ করবেন। নেক্সট, আমাদের কাস্টমারকে শিক্ষিত করতে হবে কি কিছু কিছু অন্তরালের পরে যেন রেফ্রিজারেটর সেকশন আর ফ্রিজার সেকশন উষ্ণ গরম জলে খাদ্য সোডা বা লেবু দিয়ে ভেতরটাকে পরিষ্কার করে কোনো রকম ভাবে কেমিক্যাল ইউজ না করে, যাতে এই সমস্যাটা খাবার খারাপ হওয়ার সমস্যা বা ফ্রিজ খুললেই বাজে গন্ধ বেরোর সমস্যাটা ভবিষ্যতে না আসে। আশা করি আপনাদের এই প্রেজেন্টেশনটা আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।